কাজে সেই আহ্বানই আমি জানাচ্ছি সবাইকে। আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। আসসালামু আলাইকুম। 24শে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে বিবিসি গত কয়েকদিন আগে যে তুমুল বিতর্কিত একটি রিপোর্ট প্রকাশ করলো। ঠিক একই টাইপের একই ধরনের আরেকটি রিপোর্ট প্রকাশ করলো আরেক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। সংযুক্তি কোথায়, উদ্দেশ্যটি কি এবং কেন বিতর্কিত, কোথায় তাদের মধ্যে সিমিলারিটি, আমি একটু ব্যাখ্যা করতে চাই। এবং প্রথমেই বলে নেই, জুলাই আন্দোলনে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে, অবশ্যই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা গুলি চালিয়েছে, এটি অনস্বীকার্য। কিন্তু এই বয়ানগুলো এইভাবে বিতর্কের সঙ্গে কেন আন্তর্জাতিক এই গণমাধ্যমগুলোতে একইভাবে বিতর্কের সঙ্গে তুলে ধরা হচ্ছে এবং বিতর্কগুলো কোথায়? প্রথমেই বলি, এখানে বক্তব্য নেওয়া হয়েছে কাদের? বক্তব্য নেওয়া হয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য নেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমের, শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের, নিহতদের কয়েকজনের স্বজনদের এবং আবু সাইদ হত্যাকাণ্ডের রিপোর্ট যিনি তৈরি করেছিলেন, পোস্টমর্টেম রিপোর্টের যিনি যার হাত দিয়ে তৈরি, সেই চিকিৎসকের এবং সেনাপ্রধানের। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বক্তব্যটি যদি আমরা এক পাশে রেখেও দিই, বাকিদের বক্তব্য থেকে আমরা কতটা নিরপেক্ষতা আশা করতে পারি? খুবই যৌক্তিক প্রশ্ন। এবং আরেকটি কথা একটু মনে করিয়ে রাখি যে সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম গত কয়েকদিন আগে নিজে যেমন তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, এই আন্দোলনের দুটি ধাপ ছিল। প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাসলি ডিজাইনড, আর পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার। আমি একটু অন্যভাবে বলি, প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাসলি ডিজাইনড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা ছিল সেটির বাস্তবায়ন কোটা সমস্যা আন্দোলনের আড়ালে। আর দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনা সরকারের 15.5 বছরের যারা নানান ধরনের বঞ্চনার শিকার হয়েছেন, নিগ্রহের শিকার হয়েছেন, সেই মানুষগুলোর যে ক্ষোভ, পঞ্জীভূত ক্ষোভ, সেইগুলোর বিস্ফোরণ ঘটেছে এই আন্দোলনে এবং তাদের আবেগকে পুঁজি করেই তো অভ্যুত্থানটি ঘটেছে। তারা না নামলে তো আর এই অভ্যুত্থানটি হতো না। যাই হোক, এখন বিষয় হচ্ছে যে কোটা সমস্যা আন্দোলনে তাহলে তো দেশে একটি বড় অংশ মানুষের সমর্থন ছিল, এটাও তো সত্য কথা। কিন্তু আল জাজিরা প্রথমেই যে ধাক্কাটি আমাদেরকে দিল, কোটা আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য দেওয়া হয়েছে। সেখানে তিনি কি বলছেন? সেখানে তিনি বলছেন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য যে কোটা প্রথা, তা এতটাই যুক্তিহীন, এতটাই অর্থহীন, তরুণদের জন্য এতটাই ক্ষতিকর যে প্রত্যেকেই এটিকে ঘৃণা করত। কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই, এটি পুরনো শাসন ব্যবস্থার পতন ডেকে নিয়ে আসবে। কত তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে এই কথাটি উচ্চারণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এখন যে সমাজের পরতে পরতে জুলাই কোটা, সেটি নিয়ে আল জাজিরা কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করলো না। সে যাক, এবার আসি সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি। বিবিসি তার রিপোর্টে ভিডিও ভার্সনে যেটি শুনিয়েছিল 10 থেকে 12 সেকেন্ডের একটা অডিও শেখ হাসিনার, যে তিনি নির্দেশ দিচ্ছেন লিথিয়াম উপাদান ব্যবহার করার। কাকে নির্দেশ দিচ্ছেন, অপপ্রান্তে কে রয়েছেন, এগুলো কিছুই উল্লেখ করেনি। আল জাজিরা রিপোর্টে মজাদার বিষয় হচ্ছে যে অনেক দীর্ঘক্ষণ শোনানো হয়েছে তাই বক্তব্যটি, এবং অপপ্রান্তে কে ছিল তার পরিচয়টি প্রকাশ করা হয়েছে। শেখ ফজলুল তাপস, দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, শেখ হাসিনার নিকটাত্মীয়, তার সঙ্গে নাকি কথোপকথন হচ্ছিল। তাহলে বিবিসি কেন প্রকাশ করলো না? কেন পরবর্তীতে এসে আবার আল জাজিরাতে খুব সুন্দর করে দেখানো হলো, শোনানো হলো? তার মানে বিবিসি রিপোর্টে বিতর্কিত হয়েছিল বিধায় এটি আবার নতুন করে সাজানো হয়েছে? আমরা জানি না, এই প্রশ্নগুলো তো আসতেই পারে। এবং অডিও রেকর্ডটি বা অডিও রেকর্ডগুলো এখানে যা শোনানো হয়েছে সেইগুলোর মানে প্রামাণ্য দলিল কি? এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য ক্লোন করে নানান ধরনের বিষয় আমরা শুনতে পাচ্ছি, নানান ধরনের কাহিনী ঘটছে। আমরা জানি না যে শেখ হাসিনা এই অডিও
ক্লোন করা কিনা, এআই টুলস ব্যবহার করে করা কিনা আমরা জানি না, তবে প্রশ্নগুলো তো উঠতে পারে। আরো মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি নির্দেশ দিয়েছিলেন বা বলছিলেন ফোনে যে আপনি এই লোকজনদেরকে গুলি করে সরাচ্ছেন না কেন, পুলিশ খুব ভালো কাজ করছে, তারা মানুষ মারছে। এই বক্তব্যটি কার মুখ থেকে এসেছে? চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য এসেছে যে শেখ হাসিনা সেনাপ্রধানকে এই নির্দেশ দিয়েছিলেন। অদ্ভুত বিষয়, এই রিপোর্টটিতে সেনাপ্রধানের ইন্টারভিউ নেওয়া হয়েছে। এত সেন্সিটিভ একটি বিষয় সেনাপ্রধানের বক্তব্যে না এসে কেন এটি চিফ প্রসিকিউটরের মুখ থেকে বলানো হলো? যদি সেনাপ্রধানের বক্তব্য না নেওয়া হতো বা যে কোনো কারণে তিনি বক্তব্য দিতে রাজি হননি, আমরা ধরে নিতাম যে এখন উপায় নেই, চিফ প্রসিকিউটর বলছেন, সত্য হোক মিথ্যা হোক তার একটা গ্রহণযোগ্যতা থাকতে পারে। কিন্তু যেখানে সেনাপ্রধানের বক্তব্য রয়েছে, তার বক্তব্য কোট করা হয় আরেকজনের মুখে, এটা কোনো কথা হলো? ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথোপকথন চলছে শেখ হাসিনার, এগুলো জানা কথা। এবং এই রিপোর্টে যা যা দেখানো হয়েছে, আমি প্রথমে বলেছি যে এটি বলার বা অস্বীকার করার কোনো কারণ নেই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করেনি, অবশ্যই করেছে, ছাত্রলীগ যুবলীগ ক্যাডাররা গুলি চালিয়েছে। কিন্তু অপর প্রান্তে তৃতীয় পক্ষ, সেটি কারা? যারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছে, যারা অসংখ্য মানুষকে অন্য দিক থেকে ম্যাটিকুলাসলি ডিজাইনড ওয়েতে হত্যা করেছে। যে প্রশ্নটি বিবিসি করেনি, আল জাজিরাও সেই প্রসঙ্গটি নিয়ে আসেনি। কি অদ্ভুত মিল! সেখানে বলা হচ্ছে, মানে শেখ হাসিনা একটি অডিও শোনা হয়েছে যে এই আন্দোলনে জামাত শিবির এবং বিএনপির ইনভলভমেন্ট রয়েছে, তারা এর সাথে জড়িয়ে পড়েছে। এটা তো ওপেন সিক্রেট, এটা শোনানো কি আর না শোনানো কি, শেখ হাসিনা বলা কি আর না বলা কি। এখন তো বিএনপি জামাতের নেতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কৃতিত্ব নেওয়ার দাবিদার হতে তারা রীতিমতো পাল্লা দিচ্ছে। পুলিশকে হত্যা করেছি আমরা, মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছি আমরা, অমুক অমুক মানুষকে হত্যা করেছে আমরা। তাহলে বিএনপি জামাত তো ছিলই, আর তাদের থাকাটাকেও আমি অস্বাভাবিক কিছু বলছি না। হয়তো আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে আওয়ামী লীগ এই বিষয়টি ক্যাশ করতো। আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে বেশ অনেক সময় নেওয়া হয়েছে, এই রিপোর্টে অনেকটা সময় জুড়ে দেখানো হয়েছে। এটা তো আমরা সবাই জানি যে পুলিশ ওপেন ফায়ার করছে, রাবার বুলেট ছুটছে, কিন্তু সেই হত্যাকাণ্ড নিয়েও নানান ধরনের প্রশ্ন আছে। সালমান এফ রহমান, তিনি সম্ভবত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে কথা বলছেন। আমার একটি অডিও রেকর্ড শোনানো হয়েছে। আবু সাইদ হত্যাকাণ্ডের পোস্টমর্টেমের রিপোর্ট দেওয়া হচ্ছে না কেন? যতটুকু শোনানো হয়েছে তাতে এটি বোঝায় না যে তিনি চাপ প্রয়োগ করছেন রিপোর্টে যাতে ঘুরিয়ে দেওয়া হয়। তিনি হয়তো তাগাদা দিচ্ছিলেন, কিন্তু যে চিকিৎসক এই রিপোর্ট তৈরি করেছেন তিনি আবার দাবি করছেন না তার উপরে চাপ দেওয়া হয়েছিল। হতে পারে, আবার নাও হতে পারে। এখন এসে তো অনেক কিছুরই কৃতিত্বের দাবিদার আমরা, বা অনেক কিছুই নতুন নতুন করে আমরা বয়ান তৈরি করছি। এর সবটাই হতে পারে, আমি শুধু প্রশ্নগুলো তুলছি। আরো মজার বিষয়, এনটিএমসি জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এর যিনি মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান, তদন্তকারী সংস্থা দাবি করছে বা তারা মনে করছে নাকি জিয়াউল হাসান 1000-এর উপরে মানুষকে হত্যা করেছে। কি এক ভয়ঙ্কর কথা! আচ্ছা, 1000 মানুষকে হত্যা করতে কতদিন লাগে? একটা মানুষ খেয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়বেন, খাওয়ার আগে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়বেন, বাথরুমে যাওয়ার আগে হত্যাকাণ্ড ঘটাবেন, বাথরুম থেকে ফিরে হত্যাকাণ্ড ঘটাবেন। এইভাবেই তো সম্ভব 1000 মানুষ হত্যা করা। জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে অন্যান্য, আমি সে বিষয়ে কিছু বলছি না, কিন্তু এই যে বয়ানটি দেওয়া হলো, এই যে দাবিটি করা হলো, এটা কোন ধরনের গাঁজাখড়ি বক্তব্য? এটা যে একেবারে কোন একটা কিছুর বিনিময়ে এই রিপোর্টগুলো করা, অথবা যোগ্য সাজসে বিশেষ উদ্দেশ্যে এই রিপোর্টগুলো ছড়ানো, আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না। আমি তো আবারও বলছি, এর মধ্যে আর যা যা দেখানো হয়েছে যে হত্যাকাণ্ডগুলি এক পেশে, এগুলো সত্য, কিন্তু অপপ্রান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে সেগুলো কারা ঘটিয়েছে? সেনাপ্রধানের বক্তব্য এখানে বলা হয়েছে যে পরিমিত শক্তি ব্যবহার করো, জনতাকে গুলি করো না,
মানে আমরা জানি যে সম্ভবত 2রা আগস্টের দিকে একটা সেনা প্রধান মানে ক্যান্টনমেন্টে একটা বৈঠক হয়েছিল, সেখানে সারা দেশের অফিসাররা জয়েন করেছিলেন ভার্চুয়ালি। তো সেক্ষেত্রে যেসব নির্দেশনা দিয়েছিলেন সেই বক্তব্যটা তিনি তুলে ধরেছেন। এই তো, এবং শেষ পর্যায়ে এসে আরো 2টি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিবিসি করেছে ঠিক একই কাজ আল জাজিরাও করেছে। শেষ পর্যায়ে এসে স্ক্রিনে যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে 1400 মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘ যেখানে বলছে 15 আগস্ট পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের আগে পরে মিলিয়ে 1400 মানুষ নিহত হয়েছে, সরকার বলছে 5 আগস্টের আগ পর্যন্ত 834 জন নিহত হয়েছে। তাহলে এগুলোর দায়িত্ব শেখ হাসিনা, ধরে দিলাম। তাহলে 1400কে কেন একবারে জুলাই আন্দোলন বলে চালিয়ে দেওয়া হচ্ছিল? এই একই কাজ বিবিসি করেছে। আরো যে কাজটি বিবিসি করেছে ঠিক একই কাজ হুবহু আল জাজিরাও করেছে। সেখানে বলা হচ্ছে, টেক্সটে লেখা হচ্ছে যে শেখ হাসিনার সম্পর্কে যেসব তথ্য উঠে এসেছে তা আওয়ামী লীগের এক মুখপাত্র মিথ্যা বলে দাবি করেছেন। কে সেই মুখপাত্র? মুখপাত্ররা তো সব দেশের বাইরে, তাদের নাম প্রকাশ করলে সমস্যা কি? কেন এরকম বায়বীয় কথা বলা হলো? হুবহু একই কাজ বিবিসি করেছিল। এবং অবশ্যই এই কথা আমাদের বলতে কোনো দ্বিধা নেই, বিশেষ কোনো উদ্দেশ্যে অথবা বিশেষ কোনো কিছু বিনিময়ে বিবিসি এবং আল জাজিরা রিপোর্ট করা হয়েছে এবং এই 2টি রিপোর্টই একই সূত্রে গাঁথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই কন্টেন্টে আমি খুব গভীর কোনো বিশ্লেষণে যাব না, শুধুমাত্র কয়েকজন বিচারকের মন্তব্য এবং কয়েকজন আইনজীবীর মন্তব্য একটু আপনাদের সামনে পরপর তুলে ধরব। বিশ্লেষণটি এমনিতেই বেরিয়ে পড়বে। পুরো বাংলাদেশ লাইফ সাপোর্টে রয়েছে এই মুহূর্তে, এমন মন্তব্য নিম্ন আদালতের বিচারক জামশেদ আলমের। বিষয়টি হচ্ছে যে গত মঙ্গলবার সচিবালয়ের মূল গেট ভেঙে হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ের মধ্যে ঢুকে পড়ল। তারা ভাঙচুর করার চেষ্টা করলো। তাদের বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করলো, তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো, টিয়ার শেল নিক্ষেপ করলো। এই সমস্ত ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হলো এবং তাদেরকে আদালতে তোলা হলো। তো যখন শুনানি চলছিল গত বৃহস্পতিবার এ বিষয়ে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর উদ্দেশ্যে ওই আদালতের বিচারক জামশেদ আলম বলছেন, তুমি কোন সাবজেক্টে পড়ো? আবু সুফিয়ান নামে ওই শিক্ষার্থী বলছে, আমি আইবিতে আছি। তো বিচারক বলছেন, তুমি সেখানে কেন গেলে? সুফিয়ান বলছে, আমি সেখানে যাইনি। তোমাকে ধরলো কেন? সে বলছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যাত্রাবাড়ি থেকে যাচ্ছিলাম, সচিবালয়ের সামনে যখন পৌঁছাই ওর মধ্য থেকে আমাকে ধরে নিয়ে আসে এবং সে নাকি জুলাই আন্দোলনে বিজয় 71 হলে সহ সমন্বয়ক ছিলেন এবং সে বলছে, আমি জীবনে কখনো ছাত্রলীগ করিনি। মানে এটাও একটা অদ্ভুত বিষয় যে ছাত্রলীগ করলেই ধরতে হবে, যেহেতু নিষিদ্ধ ঘোষিত হয়েছে, হতেই পারে। আবার যত অপরাধী হোক, মোটামুটি জুলাই যোদ্ধা হলে তাদেরকে স্পর্শ করা যাবে না, সে জায়গা। তখন বিচারক বলছেন, কোথায় কাকে কিভাবে ধরে নিয়ে আসছে এখন অসুবিধা হচ্ছে, আমাদের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছে তারা এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছে। জুলাই আন্দোলনে অংশ নেওয়াদের লাইফ অলরেডি শেষ হয়েছে। এরপর তিনি আবার মন্তব্য করছেন, আমাদের দেশটা 12 আনি অলরেডি শেষ হয়ে গেছে। ওদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, ওরা কি আর চাকরি পাবে? এত এত গোল্ডেন A+ দিয়ে কি হবে? ওদের CDMS কি ঠিক হবে? ওদের লাইফ তো অলরেডি শেষ। যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। একজন বিচারকের কণ্ঠে এমন হতাশার প্রতিধ্বনি। ছাত্রদের জীবন শেষ পর্যায়ে শেষ হতে যাচ্ছে, এমন একটা বিপদের জায়গা থেকে তিনি প্রচন্ডভাবে হতাশাগ্রস্ত এবং
তার কণ্ঠ থেকে, তার মুখ থেকে যেই কথাগুলো বেরিয়ে আসছে, সেটি আমরা ধরে নিতে পারি বিশেষ কারো উদ্দেশ্য নয়, পুরো বাংলাদেশের উদ্দেশ্যেই তার এই মন্তব্য। তিনি করেছেনও তাই। হয়তো চেয়ারে বসে আছেন, তাই হয়তো জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন তাদের প্রতি কিঞ্চিত একটা সফট কর্নার শো করেছেন। কিন্তু আমাদের কথিত নোবেল বিজয়ী অধ্যাপক এই ছাত্রদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাচ্ছেন। তিনি তার গদি পাকাপোক্ত করতে যথেচ্ছা ব্যবহার করছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে তার মিনিমাম কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। এবং আমি এটুকু মোটামুটি আমার অনুমান থেকে বলতে পারি, এই যে কথিত নোবেল বিজয়ী তিনি, এমন একটা সময় আসবে এই ব্যক্তি যা যা দৃষ্টান্ত স্থাপন করছেন, ভবিষ্যতে মানুষ হয়তো যারা নোবেলের যোগ্য, নোবেল পাওয়ার যোগ্য, তারা নোবেল পেতেও লজ্জা বোধ করবেন। এমনই সব জঘন্য সব দৃষ্টান্ত স্থাপন করছেন এই ব্যক্তি, আমাদের প্রধান উপদেষ্টা। আমাদের আরো একটি বিষয় মনে আছে নিশ্চয়ই, একটু রিকল করিয়ে দিই, যেহেতু জামশেদ আলমের কথা বলছি আর হাইকোর্টের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক আজাদের কথা না বলে নিশ্চয়ই পক্ষপাতিত্ব হয়ে যাবে। গত 2023-এর 10 অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অধিকারের সম্পাদক আদিলুর রহমান, যিনি আজকের শিল্পমন্ত্রী, এবং অধিকারের তৎকালীন পরিচালক নাসির উদ্দিন এনান, তাদের দুজনের বিরুদ্ধে 2 বছরের কারাদণ্ডের রায় হয়েছিল। তারা যখন আপিল করলো, সেই আপিলের গ্রহণযোগ্যতা বিষয়ক শুনানিতে হাইকোর্টের বিচারক মোহাম্মদ ইমদাদুল হক আজাদ, তিনিও রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে অনেকখানি এমন মন্তব্য করেছিলেন। তিনি রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে বলেছিলেন, দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন। তখন তা নিয়ে তুমুল হইচই শুরু হলো। হাইকোর্টের বিচারক এমন মন্তব্য করেছেন এবং ইমদাদুল হক আজাদকে তৎকালীন প্রধান বিচারপতি উবাইদুল হাসান তার খাস কামরায় ডেকে নিয়ে তাকে সতর্ক করে দিয়েছিলেন অন্যান্য বিচারকদের সামনে। এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল তিনি মন্তব্য করেছিলেন যে হাইকোর্টের বিচারক হিসেবে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। কে কি সংবিধান লঙ্ঘন করছেন, কে কি সংবিধান ধারণ করছেন, কিভাবে, কতটা, আমরা অত কিছু বুঝি না। এই দেশটাকে নিয়ে তো খেলা শুরু হয়েছে, নিজেদের মতো করে সবাই খেলছে। এবং আওয়ামী লীগের সময় যতটা খেলা হয়েছে, আমি বলছি না যে খেলা হয়নি, খেলেছে আওয়ামী লীগ। আর এখন চলছে নগ্ন খেলা, একেবারে উন্মুক্ত ভাবে চলছে। পারলে ঠেকাও, খেলবো, দেশটাকে শেষ করব, ডিপ স্টেটের খেলা চলছে। কারো কিছু বলার নেই, ওপেন। এখন তো দেবপ্রিয় ভট্টাচার্যের মতো মানুষেরা কিংবা সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের মতো মানুষেরা তারা বলছে এই সরকার বোবা, কালা, কিছু শোনেও না, কিছু বলেও না। এবং আমি যেমন গত কিছুদিন আগে একটি মন্তব্য করেছিলাম, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেন নিরপরাধ নিষ্পাপ শিশু, কিন্তু তিনি কোনো কিছু বোঝেই না, ভোলাবালা শিশুর মতন। ঠিক একই ধরনের মন্তব্য সম্ভবত কয়েকদিন আগে করেছেন দেবপ্রিয় ভট্টাচার্য, যে সরকার একটা নিরপরাধ নিষ্পাপ সরকার, কিছু বোঝে না, আমার একটা ভাব। এমনই খেলা তারা খেলছে, কারো কথা শোনার কোনো সময় নেই, কান দেওয়ার মতন কোনো ধরনের কোনো ইচ্ছা তাদের নেই, খেলছে। এই যে বিচারকদের কথা বলছিলাম, আমি একটু আগে বলছিলাম না যে আওয়ামী লীগ খেলেছে, অবশ্যই খেলেছে, কিন্তু এমন নগ্ন ভাবে নয়। যেই কথাটা এখন ব্যারিস্টার সারা হোসেন গত বুধবার রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করলেন, কি মনে হয় বাংলাদেশে এখন ভয়ভীতি নেই? এমনটা মনে করার কোনো কারণ নেই। ভয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে, বাইরেও আছে। বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে, আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে। কোন একটি গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। অর্থাৎ আমরা দেখেছি 5 আগস্টের পরপরই হাইকোর্টের ভেতরে গিয়ে কিভাবে মব ক্রিয়েট করা হয়েছে বিচারপতিদের অপসারণের উদ্দেশ্যে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অবশ্যই যথাযথ প্রক্রিয়া মেনটেন করে তাদেরকে অপসারণ করা যেত, কিন্তু না, করতে হবে এখনই করতে হবে, এমন একটি চাপ প্রয়োগ করা হলো এবং করা হলো। অনেক বিচারপতিকে ছুটিতে পাঠানো হলো। সারা হোসেন বলছেন, সেই বিচারপতি
বিচারপতি আর কোনো ভবিষ্যতে থাকবে না যদি সত্য কথা বলতে চায়। এমন পরিবেশে ঠিক মতো রায় দেবে কে? রায় তো দূরের কথা, আদেশই বা দেবে কে? এরপরে কি আর কোনো কথা থাকে? এবং আর এক ব্যারিস্টার, আর এক আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া যখন জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায় থেকে তিনি সরাসরি খালাস পেয়ে যান, তখন মন্তব্য করেছিলেন, আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। এই বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে তিনি বলেছিলেন। হাইকোর্টের বিচারক ইমদাদুল হক আজাদ তিনি বিদায় সংবর্ধনা নেননি ওই মন্তব্যের পর, অথবা তার বিরুদ্ধে যে ধরনের আচরণ করা হয়েছিল সবই আমাদের জানা আছে। এখন জামশেদ আলম যে উদ্দেশ্যে যেভাবে বলুন না কেন পুরো বাংলাদেশ লাইফ সাপোর্টে রয়েছে এমন সাহসী উচ্চারণ তো তিনি করেছেন। আল্লাহ মালুম তার না জানি আবার কি হয়। বলছিলাম যে খুব গভীর কোনো বিশ্লেষণ করব না। এই যে পরপর কয়েকটি ঘটনার কথা উল্লেখ করলাম, কোনো বিশ্লেষণের প্রয়োজন নেই নিশ্চয়ই, যে আমরা কোথায় আছি, কোথায় যেতে চলেছি।